বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা পেলে নিবন্ধিত কোন দলের প্রতীকে ৩০০ আসনে বিগত দ্বাদশ সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চেয়েছিলাম। এজন্য ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়া রাজনৈতিক দলগুলোকে ২০২৪-এর ৭ জানুয়ারির প্রেক্ষাপটে যোগ্যতা বিবেচনাপূর্বক সম্পৃক্ত করে পারতপক্ষে কোনো দলকে মাইনাস না করে সব আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা ছিল আমাদের। দৈনিক নয়া দিগন্ত, ঢাকা মেইল সহ বিভিন্ন পত্রিকায় বিগত দ্বাদশ সংসদ নির্বাচনের পূর্বে ৪ নভেম্বর ২০২৩ সালে উপরোক্ত সংবাদ প্রকাশিত হয়েছিল। কিন্তু শেখ হাসিনার পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা না পাওয়ায় আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করিনি। সেই নির্বাচনের ৭ মাস পরে ৫ আগস্ট ২০২৪ ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়। ক্ষমতায় আসীন হন মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ কিংবা সিঙ্গাপুরের লি কুয়ান ইউ এর চেয়ে যোগ্যতায় কোনো অংশে কম নয়, বরং বেশি সেরকম ব্যক্তিত্ব নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বর্তমানে অনেক ক্ষেত্রে সফল, কিন্তু তার যোগ্যতার সমান তথা আমাদের প্রত্যাশা অনুযায়ী তিনি সফল নন। শুরু থেকে তিনি যে অসফল হতে যাচ্ছেন তা বুঝতে পেরে ২০২৪-এর ১ সেপ্টেম্বর থেকে দেশ ঐক্যের পক্ষ থেকে সফল হতে করণীয় কি তা বিস্তারিত জানিয়ে লিখিতভাবে বিভিন্ন সময়ে একাধিকবার আমরা পরামর্শ দিয়ে আসলেও তিনি তাতে কর্ণপাত না করায় তিনি এখন অনেক ক্ষেত্রে অসফল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ইতিহাসের সেরা নির্বাচন হিসেবে দেশবাসীকে উপহার দেওয়ার কথা তিনি বলেছিলেন, কিন্তু পরিতাপের বিষয় নির্বাচনের তফসিল ঘোষণা হলেও ইতিহাসের সেরা নির্বাচনের পরিবেশ আমরা দেখছি না। আমাদের দেশের রাজনীতিকে এখনো দুর্বৃত্তায়ন করা হয়েছে যে ভালো মানুষদের বেশিরভাগই রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার কথা চিন্তাও করতে পারেন না। রাজনীতিকে দুর্বৃত্তায়ন মুক্ত করতে সক্ষম যারা, তাদের সাথে আমরা যোগাযোগ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় রত আছি। দেশ ঐক্যের মতো পেশি শক্তি মুক্ত জোট কিংবা দলের জন্য পরিবেশ লেভেল প্লেইং হবে এবং তা সম্ভাব্য ক্যান্ডিডেটদের জানালে জবাবে তারা জানান, সেরকম হলে আমরা স্বতঃস্ফূর্তভাবে দেশ ঐক্যের প্ল্যাটফর্মের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করব। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার দেশের সকল নাগরিকের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। দেশ ঐক্যের পরামর্শ মতো দেশের রাষ্ট্রীয় সকল অর্গানের সাথে ন্যায্য বোঝাপড়া করলে তিনি ব্যর্থ হতেন না। পেশি শক্তির বিপরীতে মোটামুটি কাউন্টার দিতে পারবে সেরকম রাজনৈতিক দলও লেভেল প্লেইং ফিল্ড দেশে নেই বলে অভিযোগ করছে। সেই জায়গায় আমরা সম্পূর্ণ পেশি শক্তিহীন সিন্ডিকেটবিহীন দল ও জোট নির্বাচনে নামার চিন্তাও করতে পারছি না। প্রিয় মাতৃভূমিকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে যেরকম নির্বাচন দরকার, সেরকম নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। কাঙ্ক্ষিত মানের পরিবেশ যদি সৃষ্টি হতো তাহলে রাজনীতি বিমুখ আমাদের পক্ষ থেকে যোগাযোগকৃত সংস্কারপন্থী, ডাইনামিক, ভাইরাল
ও যোগ্য সেসব ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে এগিয়ে আসতেন। রাজনীতি থেকে কাদা ছোড়াছুরি ও নোংরামি দূরীভূত হয়ে মোটামুটি কাঙ্ক্ষিত পরিবেশ যতক্ষণ না আসবে সেই পর্যন্ত আমাদের জোট নির্বাচনে যাবে না। আমরা নির্বাচনের যে পরিবেশের কথা চিন্তা করে আসছি সেই পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার, সেনাবাহিনী ও পুলিশের সীসাডালা প্রাচীরের ন্যায় ঐক্য ও বোঝাপড়া সৃষ্টি হলে নির্বাচনের 2 মাস পূর্ব থেকে নির্বাচনের কাঙ্ক্ষিত পরিবেশ আমরা পেয়ে যেতাম। কিন্তু এখন সেই কাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি না করে 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে যাওয়ায় আফসোস। আমাদের কাঙ্ক্ষিত মানের পরিবেশ না থাকলেও 1991 কিংবা 1996 সালের মতো সমপর্যায়ের পরিবেশ সৃষ্টি করার এখনো সুযোগ আছে। এই নির্বাচন যথাসময়ে 12 ফেব্রুয়ারি হোক, সেটা আমরা চাই। নির্বাচন পেছালে অন্যরকম সমস্যা দেখা দিতে পারে, তাই আমরা নির্বাচন পেছানোর পক্ষে নই। 12 ফেব্রুয়ারি হতে যাওয়া নির্বাচন 12 ফেব্রুয়ারি হতে যাওয়া নির্বাচনে আমরা অংশগ্রহণ না করলেও প্রথম ও দ্বিতীয় স্থান দখলের প্রতিযোগিতায় অপ্রতিরোধ্য থাকা বিএনপি জোট ও জামায়াত জোটের প্রতি শুভকামনা জানিয়ে উক্ত 2 জোটের কাছে তাদের নির্বাচনী ইস্তেহারে আমাদের নিম্নলিখিত দাবিগুলো সংযুক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। 1. দেশের আত্মমর্যাদা ও সার্বভৌমত্বের প্রশ্নে কাউকে ছাড় না দেওয়ার নীতিতে অটল থাকার ঘোষণা। 2. দেশের জনগণের ইচ্ছার শতভাগ প্রতিফলন যাতে ঘটে সেজন্য কোনো একক নেতাকে প্রাধান্য না দিয়ে সংসদে আলোচনা সাপেক্ষে রাষ্ট্রীয় যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদনের বিধান করা। 3. ক্ষমাশীলতা, সহনশীলতা, ধর্ম ও দল নির্বিশেষে সর্বজনীন ভ্রাতৃত্ব সম্প্রীতির শতভাগ চর্চা করা। 4. ক্ষমতায় গেলে দেশে বিরাজিত সকল দল ও ধর্মীয় সম্প্রদায় থেকে আনুপাতিক হারে ব্যক্তি নিয়ে একটি সর্বদলীয় উপদেষ্টা কাউন্সিল গঠন করা। 5. সকল জনপ্রতিনিধি সহ সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহের সব বিষয়ে শতভাগ জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা। 6. পুরো শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা সহ কারিগরি শিক্ষালয় ইউনিয়ন পর্যায় পর্যন্ত স্থাপিত করা। শিক্ষা জাতীয়করণের ক্ষেত্রে গ্রামগঞ্জ থেকে শুরু করে দেশের সকল জায়গায় প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠানকে বাদ দেয়া যাবে না। সেসব প্রতিষ্ঠানে কর্মরত সবার চাকরি জাতীয়করণ করতে হবে। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে 2026 জানুয়ারি থেকে শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ ধরে নিয়ে 2026 জুনের বাজেটে বরাদ্দ দেয়া এবং এরিয়া সহ বেতন পরিশোধের ঘোষণা দেয়া। 7. দেশের কোনো জমি যাতে অনাবাদি বা পরিত্যক্ত না থাকে সেটার দিকে বিশেষ নজর দেয়া। কোন পণ্যের দেশে কত চাহিদা এবং বিদেশে রপ্তানির আগাম প্রতিশ্রুতি সাপেক্ষে সেই পরিমাণ কৃষি পণ্য চাষ করা। কৃষকদের পর্যাপ্ত প্রণোদনা দেওয়া সহ বিএডিসিকে শতভাগ আন্তরিক হতে সহযোগিতা দেয়া। 8. বিনিয়োগ ও শিল্প বান্ধব পরিবেশ নিশ্চিত করা। দেশের চাহিদা নিরূপণ সহ বিদেশে রপ্তানির হিসাব করে বিভিন্ন ধরনের শিল্প কারখানা স্থাপন সহ শ্রমিকদের যাবতীয় অসুবিধার দিক খতিয়ে দেখে তা উত্তরণে সহযোগিতা করা এবং উন্নত বিশ্বের সমান সুবিধাদি শ্রমিকদের জন্য নিশ্চিতপূর্বক শিল্প বিপ্লব গঠানো। 9. রেমিটেন্স যোদ্ধাদের বিষয়ে বিশেষ নজর দিয়ে তাদের সব সমস্যার সমাধান করা এবং তাদের জীবন মান উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ। 10. যেহেতু দেশ অনেক পিছিয়ে
পিছিয়ে থাকা দেশকে এগিয়ে নিতে হলে নির্বাচিত এমপিদের দৈনিক কমপক্ষে 8 ঘন্টা কোয়ালিটি টাইম দেশের তরে দিতে হবে। উক্ত সময়ে ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যের খোঁজ খবর মোবাইলেও নেওয়া যাবে না। স্পাউসের খুবই জরুরি ফোন ব্যতীত ফোনও রিসিভ করা যাবে না। 11, কোনো ধরনের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ দুর্নীতি করার শপথ করার পাশাপাশি বেতন ভাতা অর্ধেক নেয়ার অঙ্গীকার। উন্নয়ন বরাদ্দের সব টাকার যথাযথ হিসাব নিজেদের ফেসবুক আইডিতে জানান দেয়া। 12, ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ বিভিন্ন সংখ্যালঘু ধর্মাবলম্বীদের যাবতীয় অসুবিধার দিক খতিয়ে দেখে তা উত্তরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ। 13, অতীতের সরকার সমূহের সংস্কারমূলক কাজ সমূহ অব্যাহত রাখা। সকল রাজনৈতিক দল সহ অতীতের সরকারগুলোকে পূর্বসূরি হিসেবে যথাযথ সম্মান প্রদর্শন করা। 14, দেশের কর্মক্ষম সকল নাগরিকের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ এবং সম্ভব না হলে অবশ্যই বেকার ভাতা দেয়া। 15, পূর্ববর্তী সরকার সমূহ কর্তৃক চালুকৃত মুক্তিযোদ্ধা ভাতা সহ সব ধরনের ভাতা অব্যাহত রাখা। 16, বিদেশে কোনো চিকিৎসা না নেওয়ার ঘোষণা দেওয়া। সেরকম সবাই ঘোষণা দিয়ে তাতে অটল থাকলে দেশের চিকিৎসা আন্তর্জাতিক মানের হতে বেশি সময় লাগবে না। 17, সরকারি সব অফিসে ওয়ান স্টপ সার্ভিস চালু করা। 18, ভবঘুরে অন্নহীন, আশ্রয়হীন, নেশাগ্রস্ত ও হিজড়াদের তালিকা করে তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা সহ বিভিন্ন কর্মে নিয়োজিত করা। যারা কর্মে অক্ষম তাদেরকে প্রতিদিন খাবার সরবরাহ করা। 19, পূর্বের অপরাধের বিচার করেন কিংবা ক্ষমা করেন তাতে আমাদের আপত্তি নেই, তবে চলমান অপরাধের প্রতি জিরো টলারেন্স দেখিয়ে দমন করতে হবে। ভিডিও প্রমাণ আছে কিংবা অন্য কোনো অকাট্য প্রমাণ আছে সেরকম অপরাধীদের বিচার সর্বশেষ সিরিয়ালে থাকায় সর্বশেষ হবে এরকম মানসিকতা ত্যাগ করে অপরাধ সংগঠিত হওয়ার পর থেকে প্রতিদিন আদালত বসিয়ে 3-4 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করে আইনে নির্ধারিত শাস্তি দ্রুত কার্যকর করতে হবে। তাতে চলমান অপরাধ প্রায় জিরোতে চলে আসতে বাধ্য। 20, দেশের প্রধান নির্বাহী সহ সবার কর্মকাণ্ড ও গতিবিধির কফিয়ত চাওয়ার ক্ষমতা সম্পন্ন ন্যাশনাল ইন্টিগ্রিটি কাউন্সিল গঠন করতে হবে। 21, দেশকের অন্যান্য দাবিগুলো সহ দেশে বিরাজিত বিভিন্ন দলের ভালো দাবিগুলো নিজের দাবি মনে করে সেই সব বাস্তবায়নে সবাইকে অন্তর্ভুক্ত করে এগিয়ে আসতে হবে। উপরোক্ত দাবিগুলো যেই জোট, বিএনপি জোট ও জামায়াত জোট, উপরোক্ত দাবিগুলো দুই জোটের মধ্যে যেই জোট বাস্তবায়নে এগিয়ে আসার প্রতিশ্রুতি দিবে সেই জোটকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য প্রিয় দেশবাসীকে অনুরোধ জানিয়ে আমি মোহাম্মদ আব্দুর রহিম চৌধুরী, মহাসচিব, দেশক্ষ, আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।